হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু টেক লার্নিং। প্রত্যেককে স্বাগত জানাই টেক লার্নিং চ্যানেলে। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আমরা কিন্তু এএনএম জিএনএম এর ক্লাসগুলো আমরা রেগুলারলি এখন থেকে আপলোড করা স্টার্ট করে দেব। সবার প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের এই 2024 সালটা খুব খুব ভালো কাটুক, আমি শুধু এটাই কামনা করি। আমি শুধু না, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রত্যেকে এটাই কামনা করি। তোমরা যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছো, 2023-এ যারা যারা সাফল্য পাওনি, তোমরা প্রত্যেকে যেন এবার 2024-এ আমাদের চ্যানেল থেকে সাফল্যটা অর্জন করে বেরো। এটা জাস্ট আমাদের রেজুলেশন বলতে পারো। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। আজকে আমি কিছু 10টার মতন কোশ্চেন নিয়ে এসেছি। 10টার মধ্যে আমি চেষ্টা করব 40+ কোশ্চেন্স করানোর। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। মিসলেনিয়াস ক্লাস রয়েছে। প্রত্যেকে যারা যারা চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো, ফার্স্ট প্রশ্ন আজকের। সংসদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 19শে আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 24শে জানুয়ারি 1950 এবং 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে নভেম্বর 1949, অর্থাৎ অপশন বি। একটু আমরা এখান থেকে কিছু কিনোটস জেনে নেব। 24শে জানুয়ারি 1949 সেদিন একটা বিশেষ দিন ছিল। সেই দিন গণপরিষদের শেষ বৈঠক ছিল। অবশ্যই ডেটগুলো কিন্তু মনে রাখবে। ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। এবং আরও একটা পয়েন্ট তোমরা অবশ্যই মাথায় রাখবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, তো সেই কারণে এই কোশ্চেনটা অবশ্যই প্রত্যেককে বলছি, প্রত্যেকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা কিনোটস নোট ডাউন করে নিও এবং কোশ্চেন্সগুলো পারলে নোট ডাউন করে নিও। ভারতের সংবিধান দিবস 26শে নভেম্বর পালিত হয়। ওকে, নেক্সট। গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? 93 মিটার, 120 মিটার, 153 মিটার, 182 মিটার। প্রত্যেকে অ্যান্সারটি করার চেষ্টা করো। এই গুজরাটে যে আমাদের স্ট্যাচু অফ ইউনিটিটা রয়েছে, সেটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এবং সেটা বিশ্বের মধ্যে সর্বোচ্চতম ভাস্কর্য হিসাবে ধারণা করা হয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 182 মিটার, অপশন ডি। দেখে নাও ছবিটা একবার। অবশ্যই আমি চেষ্টা করব যেগুলো ছবি দেখানো যাবে সেগুলোতে আমি তোমাদেরকে ছবি দেখিয়ে ক্লাস করানোর চেষ্টা করব, তাহলে তোমাদের ইমেজের সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিনোটস দেখে নিই। এটি বিশ্বের উচ্চতম ভাস্কর্য এবং এটির উচ্চতা 182 মিটার এবং ফুট হিসাবে অনেক সময় আসে, ওই ফুটটাকেও মনে রাখবে, এই জন্যই আমি এটা দিয়েছি। 597 ফুট, এই ফুটটাও মনে রাখবে। আর এটি নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর বাঁধের সম্মুখে অবস্থিত। নেক্সট কিনোট। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির তুলনায় আয়তনে দ্বিগুণ এবং চায়নার যে বসন্ত বৌদ্ধ মন্দিরের তুলনায় 40% লম্বা। নেক্সট। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছি। তো অবশ্যই প্রত্যেককে বলবো প্রত্যেকটা কিনোটস কিন্তু নোট ডাউন করে নেবে। নেক্সট। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কয়জন সদস্য ছিল? অপশন এ 5 জন, অপশন বি 6 জন, অপশন সি 7 জন, অপশন ডি 8 জন।
সঠিক উত্তরটি হবে 7 জন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিলেন। এখান থেকে আমরা কিছু কিনোটস জেনে নেব। এটি 29শে আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কমিটি ভারতীয় সংবিধানের খসড়া তৈরির দায়িত্বে ছিল। নেক্সট, ডক্টর BR আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। অবশ্যই প্রত্যেকটা কিনোটস কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকেই নোট ডাউন করে নেবে। নেক্সট, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় কোন তারিখে? 16 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন আমরা পালন করে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে 16 সেপ্টেম্বর, অপশন এ। এবং আমরা এটা একটু জেনে নেব কিনোটসে যে বিশ্ব ওজোন দিবসে জন্য 2023-এর থিমটা কি? ফিক্সিং দ্য ওজোন লেয়ার অ্যান্ড রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ। ওকে, এই যে থিমটা, এই থিমটা কিন্তু আমাদের অনেক সময় প্রশ্নে আসে। 2023-এর এই থিমটা মাথায় রাখবে। নেক্সট, কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? অপশন এ 1856, অপশন বি 1875, অপশন সি 1857, অপশন ডি 1880। এটা অনেকটা সহজ প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আগের বছর যারা ক্লাস করেছো, তো আগের ইয়ারে কিন্তু প্রচুর এই প্রশ্ন করিয়েছি, মক টেস্টে নিয়েছি। আশা করি এই প্রশ্নের পুরনো যারা স্টুডেন্ট আছো প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1857, অপশন সি। নেক্সট, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উড়িষ্যা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা হলো মহারাষ্ট্রে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি সম্রাট আকবর দ্বারা গৃহীত সংস্কার? VVI একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, শুধু নার্সিং বলে কথা না, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, প্রত্যেকটা প্রশ্নই খুবই 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 ইম্পর্টেন্ট। অপশন এ দাগ ব্যবস্থা, অপশন বি মনসবদারি ব্যবস্থা, অপশন সি ইকট সিস্টেম, অপশন ডি কোনোটি নয়। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মনসবদারি ব্যবস্থা। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি। নিম্নের কোনটিকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়? ইউরেনাসের যমজ গ্রহ কাকে বলা হয়ে থাকে? আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর যমজ গ্রহ কিন্তু শুক্রকে বলা হয়ে থাকে, তো সেই রকম ইউরেনাসেরও যমজ গ্রহ বলা হয় নেপচুনকে, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কি নোটসে দেখে নাও যে পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র, এটাই লেখা রয়েছে। নেক্সট, কোথায় সম্প্রতি ভারতের বৃহত্তম ড্রোন উৎসব 2022-এ সূচনা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি, অপশন এ নিউ দিল্লিতে এটা হয়েছে। এবং এখান থেকে কিছু কিনোটস আমরা দেখে নেব। ভারতের যে ড্রোন উৎসবটা 2022-এ নিউ দিল্লিতে হয়েছিল, এই উৎসবটি করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। দেখে নেব এখান থেকে কিছু কিনোটস যে ভারতে যে যে ধরনের ড্রোন চালানো যাবে, এই ড্রোন উৎসবে কিন্তু জানানো হয়েছিল যে কোন কোন ধরনের ড্রোন আমরা চালাতে পারবো। আমাদের দেশে মূলত 5টা ক্যাটাগরির ড্রোন রয়েছে। একটা হলো ন্যানো ড্রোন, আর একটা হলো মাইক্রো ড্রোন, আর একটা হলো ছোট আকারের ড্রোন, আর একটা হলো মাঝারি আকারের ড্রোন, আর একটা হলো বড় আকারের ড্রোন। ঠিক আছে, যে ন্যানো ড্রোন যেটা, সেটার কিন্তু চালানোর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, মানে সাধারণ মানুষও কিন্তু এই ন্যানো ড্রোনটা চালায়। মানে আমরা যে সাধারণত ড্রোনগুলো দেখতে পাই, মানে যেগুলো আমরা কিনতে পারবো অ্যাফোর্ডেবল আমাদের কাছে, যেগুলোর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, সেগুলো হলো ন্যানো ড্রোন। ঠিক আছে, আর তাছাড়া যত ড্রোন দেখতে পাচ্ছ এখানে
মানে মাইক্রোড্রোন বলো, ছোট আকারের ড্রোন বলো, 2 কেজির বেশি যেগুলো, বা দেখো সাইজগুলো মেনশন করে দিয়েছি যে কতটা ওয়েট হতো ওগুলোর। তারপরে মাঝারি আকারের যেগুলো ড্রোন বা যেগুলো বড় আকারের ড্রোন, সেগুলো কিন্তু লাইসেন্স ছাড়া চালানো যাবে না, লাইসেন্সের প্রয়োজন হয়। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার করিয়েছি, আবারও এবছরও করাচ্ছি, কারণ এই প্রশ্নটা বারবার আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। চলো, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে লর্ড ডালহৌসি। অপশন এ, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এখান থেকে এই যে লর্ড ডালহৌসির পিকচার তোমরা একটু দেখে নাও, এবং এখান থেকে আমরা কিছু কিনোটস জেনে নেব যে সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ডালহৌসি প্রথম 7টা রাজ্য দখল করেছিলেন। এই সত্যবিলোপ নীতিটা কি, এটা একটু আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। এই সত্যবিলোপ নীতিটা হলো এমন একটা নীতি, যে নীতির মাধ্যমে ইংরেজরা আমাদের রাজ্যকে দখল করতে পারে। ঠিক আছে, মনে করো যে সমস্ত রাজ্যে পুত্র সন্তান হয় না, বা রাজার পুত্র সন্তান হয় না মেনলি, সেই সমস্ত রাজ্যকে উত্তরাধিকারী নেই বলে তারা অধিগ্রস্ত করতে পারে। তো সেরকম ফার্স্ট যে রাজ্যটাকে দখল করেছিল সেটা হলো সাতারা। ঠিক আছে, এই রাজ্যটাকে তারা কিন্তু প্রথম দখল করেছিল, এবং এই নীতিটা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। দেখো, এই নীতি অনুসারে যদি কোনো ভারতীয় শাসক কোনো পুরুষ উত্তরাধিকারী না রেখে মারা যায়, তবে সেই রাজ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশদের হাতে চলে যাবে। দেখেছো, এবং তারা কিন্তু দত্তকও নিতে পারবে না, এরকম একটা নীতি নিয়ে নিয়েছিল, যে তারা যে অ্যাডপ্ট করবে সে অ্যাডপ্ট করতে পারবে না। নেক্সট, সম্বলপুর রাজ্য 1850 সালে সংযুক্ত করা হয়েছিল এই সত্যবিলোপ নীতির মাধ্যমে। উদয়পুর রাজ্য হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। নাগপুর এবং ঝাঁসি রাজ্য হয়েছিল যথাক্রমে 1853 এবং 1854 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। তিনি 1847 সালে এই সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমরা আমাদের ক্লাসের রুটিন পেয়ে যাবে, এবং উইকলি আমার 3টে করে ক্লাস তোমরা পাবে। আপাতত লাইভ ক্লাস আসছি না, লাইভ ক্লাস কিছুদিন পর থেকে স্টার্ট হবে, এবং ম্যাথ ক্লাসও তোমরা এই উইকেই পেয়ে যাবে, সায়েন্সের ক্লাসও আশা করছি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের নেক্সট দিন তোমাদের ম্যাথ ক্লাস থাকবে সকাল 7টার সময়। টাটা, ভালো থেকো।